সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের অডিট এন্ড ট্যাক্সেশন বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। অডিট এন্ড ট্যাক্সেশনের একটা অঙ্ক আমি গত ক্লাসে করেছিলাম যে বেতন খাতে কিভাবে আয় নির্ণয় করতে হয়। বেতন খাতের আয় নির্ণয়ের অঙ্ক আমি যেহেতু পূর্বের ক্লাসে তোমাদেরকে মোটামুটি একটু আইডিয়া দিয়েছিলাম, আজকে সেই বেতন খাতের আয় কিভাবে নির্ণয় করতে হয় সম্পূর্ণ একটা অঙ্ক আমরা সমস্যা সহ সম্পূর্ণ অঙ্কটা আমরা আজকে করে দেখাবো। তো আসো আমরা কথা না বাড়িয়ে আজকের মূল ক্লাসে চলে যাই। তো বেতন খাতে আয় কিভাবে নির্ণয় করা যায়, আজকে আমরা একজন সরকারি কর্মকর্তা কিভাবে বেতন খাতে আয় নির্ণয় করা যায় এবং মোট আয় এবং মোট আয়ের পরে তার কিভাবে বিনিয়োগ হিসাব করতে হয় এবং তার বিনিয়োগ থেকে কিভাবে কর রেয়াত বের করতে হয় এবং সর্বোপরি তার কিভাবে নিট কর দায় বের করতে হয়, এই তিনটা বিষয় আজকে আমরা হাতে কলমে করে দেখব। তো প্রথম যেটা আছে, আমরা চলে যাই হচ্ছে মোট আয় কিভাবে নির্ণয় করতে হয়। তো প্রথমেই আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা তোমরা স্ক্রিনে দেখো, যে সমস্যাটা আমরা দিয়েছি তোমাদের স্ক্রিনে। তো এখানে বলা আছে, জনাব রুহুল আমিন বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের একজন সহযোগী অধ্যাপক। তার মাসিক বেতন হচ্ছে 43,000 টাকা এবং তিনি 2019 সালের 30শে জুন সমাপ্ত বছরের তার আয় ছিল নিম্নরূপ এবং আয়ের বিবরণীটা এখানে দেওয়া আছে। যেমন প্রথম বাড়ি ভাড়া ভাতা পান তিনি মূল বেতনের 45%, দ্বিতীয় চিকিৎসা ভাতা পান তিনি মাসিক 1,000 টাকা এবং তৃতীয় 2 সন্তানের শিক্ষা বাবদ শিক্ষা সহায়ক ভাতা মাসিক পান 1,000 টাকা, শান্তি বিনোদন ভাতা প্রাপ্তি 1 মাসের মূল বেতনের সমান, উৎসব বোনাস পেয়েছেন উনি 2 মাসের দুটি এবং 6 নাম্বার তিনি মূল বেতনের 10% সাধারণ ভবিষ্যৎ তহবিলে জমা রাখেন এবং 7 নম্বর ভবিষ্যৎ তহবিলের সুদ বাবদ তিনি পেয়েছেন হচ্ছে 63,000 টাকা। তো এই হচ্ছে তার আয়। এরপরে তিনি সংশ্লিষ্ট বছরে জনাব রুহুল আমিন অন্যান্য কিছু আয়ও উনি করে থাকেন, সেই আয়গুলো নিম্নে দেওয়া হলো। এক হচ্ছে এখানে উনি যে হল পরিদর্শক হিসেবে সম্মানী পেয়েছেন 10,000 টাকা, খাতা দেখার পারিশ্রমিক পেয়েছেন 50,000 টাকা, বহিরাগত পরীক্ষক হিসাবে সম্মানী পেয়েছেন 5,000 টাকা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত যাতায়াত ভাতা এবং দৈনন্দিন ভাতাও পেয়েছেন 5,000 টাকা। তো এই হচ্ছে তার পুরো বছরের আয়। এছাড়াও উক্ত বছরের নিম্নের খরচগুলোও তিনি করেন, যেমন জাকাত তহবিলে তিনি 1,000 টাকা দিয়েছেন, সঞ্চয়পত্র কর বাবদ 50,000 টাকা ব্যয় করেছেন, এছাড়া ছেলে মেয়ের শিক্ষা খরচ বাবদ 20,000 টাকা এবং বই ক্রয় করেছেন 5,000 টাকা দিয়ে, জীবন বীমা প্রিমিয়াম দিয়েছেন 7,000 টাকা, যার বীমা পলিসি হচ্ছে 1 লাখ টাকা এবং 6 নাম্বার হচ্ছে অনুমোদিত কোম্পানির শেয়ার ক্রয় করেছেন 50,000 টাকা, যেটা প্রাথমিক শেয়ার আইপিওর মাধ্যমে এবং 7 নাম্বার হচ্ছে ডিপোজিট পেনশন স্কিমের দান মাসিক 2,000 টাকা, 8 নাম্বার হচ্ছে উৎসে কর কর্তন করিয়েছেন উনি 1,000 টাকা করে। এই হচ্ছে জনাব রুহুল আমিনের পুরো আয় এবং ব্যয় এবং বিনিয়োগের হিসাব। তো আমাদের করতে হবে কি, জনাব রুহুল আমিনের মোট আয় এবং কর দায় নির্ণয় করতে হবে। তো আসো আমরা রুহুল আমিনের মোট আয় এবং কর দায় এই অঙ্ক থেকে আমরা কিভাবে বের করা যায় সেটা আমরা হাতে কলমে দেখি। তো তোমাদের যেহেতু অনলাইন ক্লাসে এত কিছু আসলে লেখা সময় সাপেক্ষ ব্যাপার, তো সেই কারণে আমি কিছু বিষয়ের হেডিং আগে থেকে লিখে রেখেছি, যেটা মোট আয় নির্ণয়ের ক্ষেত্রে আসবে, সেই বিষয়গুলো আমি এখানে লিখে রেখেছি। এখন আমি শুধুমাত্র তোমাদের সাথে কথা বলে আমি এখানে ফিগারগুলো বসাবো যে মোট আয় নির্ণয়ে কোন কোন জিনিসগুলো এখানে আসবে। তো আমরা এখানে মোট আয় নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আসবে আমরা দেখো, আমরা এখানে প্রথমেই তোমাদের রুহুল আমিনের আমরা যেহেতু এটা তার বেতন খাতে আয় থেকে কিভাবে কর দায় নির্ণয় করা যায় এটা ফর্মাল একটা বিষয় করছি, তো সেই কারণে প্রথমে আমাদেরকে হেডিং দিতে হবে, করদাতার নাম লিখতে হবে, করদাতা কোন কর অঞ্চলে পড়েছেন ওইটা দিতে হবে, তার ঠিকানা দিতে হবে, এটা আমি লিখি নাই। এছাড়া যে বর্ষের আয় সেই বর্ষের আয় বর্ষ লিখতে হবে, যেমন উনার 2019 সালের বলেছেন যে 2019 সালের জুন মাসের আয়টা উনার দেখানো হয়েছে, তার মানে হচ্ছে তার আয় বর্ষ হচ্ছে 2018-19 এবং উনি কর দিবেন হচ্ছে 2019 সালে, তার মানে উনার কর বর্ষ হচ্ছে 19-20। তো সেই কারণেই আমরা এখানে আয় বর্ষ কর বর্ষ লিখলাম এবং এখানে মোট আয় নির্ণয়ের একটা আমরা ছক করে ফেললাম। তো মোট আয় নির্ণয়ের ছক করলে আমরা প্রথমে এখানে আয়ের বিবরণ লিখবো, টাকা লিখবো এবং 2টা টাকার গড় লিখবো, এটা হচ্ছে ইনার টাকা আর এটা হচ্ছে আউটার। তো আমরা
এখানে মোট আয় নির্ণয়ে যে বিষয়গুলো আমাদের অঙ্কে দেওয়া আছে এইগুলোই আমরা জাস্ট হেড অনুযায়ী লিখেছি। এখন আমরা বিস্তারিত লিখব। তো প্রথমে যেটা আছে তার বেতন খাতে আয়, বেতন খাতে আয় ধারা 21 এটা লিখে আমি তার বেতন খাতে আয় যেটা আছে সেটা লিখলাম। মূল বেতন, তার মূল বেতন হচ্ছে 43,000 টাকা বলা হয়েছে অঙ্কে, এবং তিনি 12 মাসে 43,000 টাকা করে যদি আমি এখানে বেতন ধরি, তো 12 মাসে ওনার বেতন আসে হচ্ছে 43,000 টাকা করে। 12 মাসে ওনার বেতন আসে হচ্ছে তোমার 5,16,000 টাকা। তো 5,16,000 টাকা ওনার বেতন খাতে আয় আসে। তো আমরা এখানে ধরো যে বেতন খাতে মোট আয় যেটা আছে, বেতন খাতে আয় যেটা আছে এটা করযোগ্য আয়। তো এটা আমরা 5,16,000 টাকা আমরা সরাসরি আউটার কলামে লিখে রাখতে পারি, কারণ এটার উপর কর দিতেই হবে মাস্ট। এরপর হচ্ছে বাড়ি ভাড়া ভাতা পান উনি, এই মূল বেতনের তোমার এখানে 45% তিনি বাড়ি ভাড়া ভাতা পান। তো মূল বেতনে যেহেতু উনি 45% বাড়ি ভাড়া ভাতা পান, তো আমরা 5,16,000 টাকার 45%, 5,16,000 টাকার 45% যদি আমরা বের করি, তো 45% এখানে আসছে হচ্ছে 2,32,000 টাকা। তো 2,32,200 টাকা। তো 2,32,200 টাকা এই বাড়ি ভাড়াটা উনি পান। তো এখানে উনি যেহেতু একজন সরকারি কর্মকর্তা, সরকারি কর্মকর্তার ক্ষেত্রে বাড়ি ভাড়া ভাতা এখানে অকরদার্য। তো সেই কারণে আমরা লিখেছি যে বাদ অকরদার্য সম্পূর্ণ। তো এখানে 2,32,000 টাকাই উনি কর্মকূপ পাবেন, এটার উপরে তার কর দিতে হবে না। তারপর হচ্ছে এটা তার মোট আয়ে আসবে না এবং এটার উপর তার কর দিতে হবে না। এরপরে হচ্ছে তোমার চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতার ক্ষেত্রে আমরা এখানে সে 1,000 টাকা করে চিকিৎসা ভাতা পায়। তো 12 মাসে সে চিকিৎসা ভাতা পায় হচ্ছে সে টোটাল 12,000 টাকা। তো এই চিকিৎসা ভাতাটাও সরকারি কর্মকর্তার ক্ষেত্রে চিকিৎসা ভাতাও এখানে সম্পূর্ণ অকরধার্য। তো আমরা এখানে তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে সরকারি কর্মকর্তার ক্ষেত্রে করযোগ্য আয়ের ভিতরে মোট আয় নির্ণয় করতে গেলে করযোগ্য আয়ের ভিতরে আমরা এখানে বেতন খাতে আয় এবং বোনাস, বেতন খাতে যে আয়টা হয় এটার ক্ষেত্রে তার মূল বেতন, বোনাস, মূল বেতন, দুটি উৎসব বোনাস, এই জিনিসটাই আসে। অন্য কোনো আয় তার বেতন খাতে এখানে দেখাতে হয় না বা বেতন খাতে তার আসে না। তো এখানে ভবিষ্যৎ তহবিলের উনি ভবিষ্যৎ তহবিলের সুদ পেয়েছেন উনি, অঙ্কে বলা আছে যে ভবিষ্যৎ তহবিলে উনি সুদ পেয়েছেন 63,000 টাকা। তো ভবিষ্যৎ তহবিলের সুদ উনি পেয়েছেন হচ্ছে 63,000 টাকা। তো ভবিষ্যৎ তহবিলে উনি যেহেতু অঙ্কে বলা আছে উনি ভবিষ্যৎ তহবিলে 10% জমা রাখেন। তো ভবিষ্যৎ তহবিলের এই 10% জমার উপরে তিনি সুদ পেয়েছেন 63,000 টাকা। তো এই ভবিষ্যৎ তহবিলের সুদের ক্ষেত্রে আমরা আগে ক্লাসে পড়েছি যে ভবিষ্যৎ তহবিলের সুদ 14.5% পর্যন্ত অকরধার্য। তো এখানে তার 63,000 টাকা, অথবা আমরা এখানে বলতে পারি যে ভবিষ্যৎ তহবিলে উনি কত টাকা জমা রেখেছেন, ভবিষ্যৎ তহবিলের তার মোট জমার পরিমাণটা এখানে বলা নাই। তো সেই কারণেই আমরা তার যে মূল বেতন যে 5,16,000 টাকা, এই 5,16,000 টাকার 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ, এটা আসে হচ্ছে 1,72,000 টাকা। এতটুকু টাকা পর্যন্ত উনি সুদ অকরধার্য হিসাবে পাবেন, এটার উপরে কর দিতে হবে না। তো যেহেতু তার 63,000 টাকা আসতেছে, 1/3 আসে হচ্ছে 1,72,000 টাকা, যেহেতু তার 63,000 পর্যন্ত আসতেছে, 63,000 এই পুরোটাই তার অকরধার্য, এটার উপরও তার কর দিতে হবে না। উৎসব বোনাস 2 মাসের সমান। তো উৎসব বোনাস তিনি 2 মাসে 43,000 টাকা করে যদি হয়, 43,000 টাকা করে উৎসব বোনাস 2 দিয়ে গুণ 43,000 টাকা হলে 86,000 টাকা উৎসব বোনাস উনি পেয়েছেন, 86,000 টাকা। তো এই উৎসব বোনাস পুরোটাই কর ধার্য করতে হয় এবং এটার উপরে তাকে কর দিতে হবে, উৎসব বোনাস পুরোটার উপরেই কর দিতে হবে। তো এই কারণে 86,000 টাকা আমরা লিখে দিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে শান্তি বিনোদন ভাতা। তো এই শান্তি বিনোদন ভাতাটা সাধারণত পুরো মাসের যে পুরো বছরের যে গড় বেতন ওইটাও ধরা যায়, অথবা শান্তি বিনোদন ভাতাটা আমরা আসলে যে লাস্ট ড্রয়িং স্যালারি, তার লাস্ট ড্রয়িং স্যালারি যেটা আছে ওইটার উপরই আসলে শান্তি বিনোদনটা দেওয়া হয়। দেখা যায় গত মাসে সে কত টাকা উইথড্র করেছে বা 2-3 মাসে সে কত টাকা উইথড্র করছে ওইটার উপরে শান্তি বিনোদন ভাতাটা আসে। তো শান্তি বিনোদন ভাতাটা হচ্ছে 1 মাসের মূল বেতনের সমান। তো শান্তি বিনোদন ভাতাটা এখানে হচ্ছে তার 43,000 টাকা। তো এখানে
অর্থ আইন 2011 অনুযায়ী এই শান্তি বিনোদন ভাতাটাকেও অকরধার্য ঘোষণা করা হয়েছে। তার মানে এই শান্তি বিনোদনের উপরও কর দিতে হবে না সরকারি কর্মকর্তাদের। তো এখানে অকরধার্য সম্পূর্ণ শান্তি বিনোদন ভাতাটাও অকরধার্য ঘোষণা করা হয়েছে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে, এটার উপরে হয় না। এরপর হচ্ছে তার শিক্ষা সহায়ক ভাতা। তিনি শিক্ষা সহায়ক ভাতা পেয়েছেন। তার ছেলে মেয়েদের, 2 ছেলে যেহেতু, শিক্ষা সহায়ক ভাতা উনি 1000 টাকা করে পেয়ে থাকেন শিক্ষা সহায়ক ভাতা। তো উনি 12 মাসে শিক্ষা সহায়ক ভাতা 1000 টাকা করে পাবেন হচ্ছে 12,000 টাকা। তো এই শিক্ষা সহায়ক ভাতাটাও সম্পূর্ণ অকরধার্য, এটার উপরও কর দিতে হবে না। তো এই হচ্ছে তার বেতন খাতে আয়। তো এই বেতন খাতে আয়, তার টোটাল যে আয়টা আছে, আমি যদি এখন উপর থেকে আমি ক্যালকুলেশন করে নামাই, তার বেতন খাতে আয় আসতেছে হচ্ছে 5,16,000 এবং 86,000। তো আমি 5,16,000 প্লাস 86,000, তো তার বেতন খাতে যে আয় আছে সেটা হচ্ছে 6,02,000 টাকা। তার বেতন খাতে 6,02,000 টাকা তার বেতন খাতে আয় আসতেছে। তো এই 6,02,000 টাকার সাথে উনি আরো কিছু অন্যান্য খাতেও সে আয় করেছে, অন্যান্য উৎস থেকেও তার কিছু আয় হয়েছে। সেই আয়গুলো তার বেতন খাতে মোট আয়ের সাথে যোগ হবে। তো এটা হচ্ছে তার বেতন খাতে আয়। এর বাইরেও উনি বেতন খাতের বাইরেও উনি কিছু আয় করেছেন। যেমন পরীক্ষার খাতা দেখা বাবদ উনি পারিশ্রমিক পেয়েছেন। পরীক্ষার খাতা দেখা বাবদ পারিশ্রমিক আমাদের অঙ্কে দেওয়া আছে, দেখো পরীক্ষার খাতা বাবদ ভাবে উনি পারিশ্রমিক পেয়েছেন হচ্ছে 50,000 টাকা। হ্যাঁ, পরীক্ষার খাতা দেখা বাবদ উনি পেয়েছেন 50,000। তারপর যে হল পরিদর্শন বাবদ সম্মানী, উনি হল পরিদর্শন বাবদ সম্মানী পেয়েছেন হচ্ছে দেওয়া আছে 10,000 টাকা। এবং উনি বহিরাগত পরীক্ষক হিসেবে সম্মানী, উনি অন্য কলেজে ভাইবা নিতে বা অনেক সময় দেখা যায় নিয়োগ দানের জন্য অনেক সময় যাওয়া হয়, তো এই ভাইবা নিতে যাওয়া হলেও এখানে সম্মানী পান। উনি সম্মানী পেয়েছেন 5,000 টাকা। এবং আরেকটা খরচ যেটা আছে যে উনি এই যে বহিরাগত পরীক্ষক হিসাবে অনুমোদিত যাতায়াত ভাতাও পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 5,000 টাকা। তো এই যে 5,000 টাকা আছে, এইটা দেখা গেল এটা অনুমোদিত। তো সেই কারণে এই 5,000 টাকা সম্পূর্ণ অকরধার্য, এটার উপরে কর দিতে হবে না। তো এই 5,000 টাকা অকরধার্য। তো এই 5,000 টাকা অকরধার্য, আমরা এটা যেহেতু একই সাথে হেডে লেখা যাচ্ছে না, তো আমরা এটা নিচেই লিখি। এখানে 5,000 টাকা আমরা এখানে লিখলাম, এখানে 5,000 টাকা লিখে এটা অকরধার্য, মানে এই টাকাটার উপরে তাকে কর দিতে হবে না। তো টোটাল টাকা আসতেছে তার 60-65,000 টাকা। তো তার এই অন্যান্য খাতে মোট আয় আসতেছে হচ্ছে 65,000 টাকা। তো অন্যান্য খাতে তার মোট আয় 65,000 টাকা। তো আমরা এই অন্যান্য খাতের আয়, তার অন্যান্য খাতের আয় এবং বেতন খাতের আয়, এই দুইটা যোগ করে দিলেই তার মোট বেতন খাতে আয় কত সেটা বের হয়ে যাবে। তো তার মোট বেতন খাতে আয় বের হচ্ছে 6,67,000 টাকা। এই হচ্ছে তার মোট বেতন খাতে আয়। তো মোট আয় নির্ণয় আমরা এইভাবেই করতে পারি। তো আমরা প্রথমে আমরা মূল বেতনের সাথে যে সব বিষয়গুলো আসে বেতন খাতে আয়, সেগুলো আমরা বসায় ফেলবো। তারপর অন্যান্য খাতে যদি তার কোনো আয় থাকে সেগুলো আমরা এখানে যোগ করব, যেভাবে আমরা এখানে যোগ করেছি। পরীক্ষার খাতা দেখা সম্মানী, হল ইনভিজিলেশনের জন্য যেটা পেয়ে থাকেন, এগুলো আমরা এখানে যোগ করে আমরা বেতন খাতের আয় এবং অন্যান্য আয় দুইটা মিলেই তার মোট আয় যেটা আছে এই কর বর্ষে সেটা আমরা বের করব। এই মোট আয়, এটা হচ্ছে করযোগ্য আয়টা, এই করযোগ্য আয়টা আমরা বের করলাম। এটা হচ্ছে মোট তার করযোগ্য আয়। তো এটা তার মোট করযোগ্য আয়। তো এটার উপরে তাকে কর দিতে হবে। তো এটার উপরে তাকে কর দিতে হলে কিভাবে কর দিতে হবে এটা আমরা গত ক্লাসে পড়েছি। যদি তার মোট আয়, আমরা গত ক্লাসে একটা উদাহরণ দিয়ে পড়েছিলাম। তো আমরা তার মোট আয় ধরছে 6,67,000 টাকা, তাহলে এটার উপরে প্রথম 2,50,000 টাকার উপরে 0%, তারপরে 4 লাখ টাকার উপরে 10%, তারপরে যদি কোনো টাকা থেকে থাকে ওইটার উপর 15%, তারপরে যদি থেকে থাকে এটার উপর 20%, তারপরে থেকে থাকলে 25%, এভাবে 30% পর্যন্ত আমরা কর ধার্যের যে সিস্টেমটা আছে ওইভাবে আমরা কর ধার্য করেছি। এই হচ্ছে তার মোট আয় নির্ণয় করলাম আমরা। এখন তার বিনিয়োগ যেটা আছে, আমরা মোট বিনিয়োগ থেকে
কর রিয়ারটাও কত সে পাবে সেটা বের করে নিব। তো আমরা প্রথম কাজটা করে ফেললাম, যে মোট আয় নির্ণয় করে ফেললাম। এখন আমরা দ্বিতীয় কাজ যেটা আছে, যে বিনিয়োগ ভাতাটা নির্ণয় করব। দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের বিনিয়োগ ভাতা নির্ণয়। তো আমরা বিনিয়োগ ভাতা নির্ণয় করার পর আমাদের তৃতীয় কাজ হচ্ছে মোট কর দায় নির্ণয়। তো আমি এটা লিখে ফেললাম, যেহেতু তোমার অনলাইন ক্লাস, এই পুরোটা লিখতে আমার অনেক সময় লেগে যাবে, তো সেই কারণে আমি এটা এখন লিখে ফেললাম। তো বিনিয়োগ ভাতা নির্ণয় করতে গেলে তো আসো আমরা যেসব জায়গাতে উনি বিনিয়োগ করেছেন ওইসব খাতগুলো আমি জাস্ট লিখে দিয়েছি, এখন টাকাগুলো বসাবো। তো বিনিয়োগ ভাতা উনি জাকাত ফান্ডে উনি দান করেছেন, এখানে বলা আছে জাকাত ফান্ডে উনি দান করেছেন হচ্ছে 10,000 টাকা। তারপর উনি সঞ্চয়পত্র ক্রয় করেছেন, বলা আছে যে উনি 50,000 টাকা দিয়ে একটি সঞ্চয়পত্র ক্রয় করেছেন। জীবন বীমা প্রিমিয়াম, উনি জীবন বীমা প্রিমিয়ামে এখানে 7,000 টাকা জীবন বীমা প্রিমিয়ামে বিনিয়োগ করেছেন। তো আমরা এখানে জীবন বীমা প্রিমিয়ামে যখন বিনিয়োগ করা হয়, আমরা জানি যে বিমা মূল্যের 10%, বিমা মূল্য যেটা আছে জীবন বীমা প্রিমিয়াম, এখানে জীবন বীমা প্রিমিয়াম বলা আছে যে 1 লাখ টাকা একটি জীবন বীমা প্রিমিয়াম ওনার। তো এটার 10% হচ্ছে 10,000 টাকা। তো উনি 10,000 টাকা পর্যন্ত এইখানে 10% পর্যন্ত কর রেয়াত দেখানো যাবে, বা এটাকে বিনিয়োগ হিসেবে দেখানো যাবে, যে বিমা মূল্যের 10% পর্যন্ত বিনিয়োগ দেখানো যায়। তো আমরা এখানে যেহেতু 7,000 টাকা আছে, আমরা 7,000 টাকা পুরোটাই বিমা মূল্য এখানে কর রেয়াত যোগ্য হিসেবে আমরা দেখা দিতে পারবো, বা বিনিয়োগ ভাতা হিসেবে দেখাতে পারবো। অনুমোদিত কোম্পানি শেয়ার ক্রয়, তো এখানে অনুমোদিত কোম্পানির শেয়ার ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই এখানে শেয়ারের ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার ক্রয় করলে সেটা দেখানো যায় না সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে। তো এখানে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফার বা প্রাথমিক শেয়ার যেটা আছে, প্রাথমিক শেয়ার থেকে যদি আমি ধরো যে আমি লটারির মাধ্যমে যদি শেয়ার পেয়ে থাকি, যে আইপিওর মাধ্যমে ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে যদি কোনো শেয়ার আমি পেয়ে থাকি, সেটা আমি দেখাতে পারবো। তো এখানে এটা বলা আছে যে উনি এই অনুমোদিত কোম্পানির শেয়ার উনি ক্রয় করেছেন। তো এইখানে উনি অনুমোদিত কোম্পানির শেয়ার ক্রয় করেছেন 50,000 টাকা। যদি আইপিও হয়, আইপিও বাবদ যদি উনি শেয়ার ক্রয় করে থাকেন, শেয়ার পেয়ে থাকেন, তাহলে উনি সেটা দেখাতে পারবেন। ডেপোজিট পেনশন স্কিমে দান করেছেন, উনি ডেপোজিট পেনশন স্কিমে উনি দেখো অঙ্কে দেওয়া আছে, ডেপোজিট পেনশন স্কিমে উনি কত টাকা দান করেছেন, উনি 2,000 টাকা করে ডেপোজিট পেনশন স্কিমে দান করেছেন। তো 2,000 টাকা করে হলে 12 মাসে তোমার 24,000 টাকা। 24,000 টাকা, 2,000 টাকা করে হলে 12 দোকানে 24,000 টাকা তো উনি ডেপোজিট পেনশন স্কিমে দান করেছেন। এছাড়া তো উনি সাধারণ সঞ্চিত তহবিলে দান করেছেন। তো উনি সাধারণ সঞ্চিত তহবিলে এখানে বলা আছে যে উনি সাধারণ সঞ্চিত তহবিলে মূল বেতনের 10% হারে দান করেছেন। তো উনার মূল বেতন হচ্ছে 5,16,000 টাকা। তো উনার মূল বেতন যেহেতু 5,16,000 টাকা, ওটার 10% উনি সঞ্চিত তহবিলে বিনিয়োগ করেছেন। তো এখানে উনার তাহলে এখানে আসবে 51,600 টাকা সঞ্চিত তহবিলে উনি বিনিয়োগ করেছেন। এছাড়া বলা আছে ওনার এখানে ছেলে মেয়েদের স্কুলের খরচ এবং বই কেনা বাবদ উনি কিছু টাকা খরচ করেছেন। তো এইখানে এই দুইটা খাতে কোনো খরচ হলে সেটা বিনিয়োগ খাতে আসবে না। আমরা বিনিয়োগ তোমাদেরকে পূর্বের ক্লাসেও বলেছি যে আমরা যদি বিনিয়োগ দেখাতে যাই কোন কোন খাতে আমার খরচ করলে সেটা বিনিয়োগ দেখানো যাবে, সেটা আমরা আগে থেকেই বলেছি। তো এটা উনি খরচ করেছেন, উনি পারিবারিক প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে বই কিনেছেন বা ছেলে মেয়েদের জন্য খরচ করেছেন। তো এটা বিনিয়োগ হিসাবে দেখানো যাবে না, এটা ওনার খরচ হিসেবে দেখানো যাবে, কিন্তু এটা ওনার বিনিয়োগ হিসাবে আসবে না। তো সেই কারণে অঙ্কে এই দুইটা জিনিস দেওয়া আছে, কিন্তু অঙ্কে এই দুইটা জিনিস বিনিয়োগ বা আয় নির্ণয়ের ক্ষেত্রে কোনোখানে এটার ইফেক্ট পড়বে না। তো সেই কারণে এটা খুব খেয়াল রাখতে হবে। তো এই দুইটা জিনিস ওনার ব্যক্তিগত যে দুইটা খরচ, এই দুইটা এখানে আসবে না। তো সেই কারণে আমরা এখানে ওনার যেই আয়গুলো এখানে আসে, তো আমরা সবগুলো আয় এখানে যোগ করে তার প্রকৃত বিনিয়োগটা পাবো। তো এখানে সবগুলো আয় যোগ করলে, আমরা যদি সবগুলো আয় যোগ করি, সবগুলো ওনার বিনিয়োগ যদি যোগ করি, এখানে আস্তে আস্তে 1,10,000 17,000, 1,17,000 সাথে 1,17,000 টাকার সাথে যদি আমি যোগ করে দেই, এইখানে 24,000 প্লাস এইখানে 51,600, তাহলে টোটাল আসতেছে 1,92,600 টাকা। 1,92,600
600, 1,92,600 টাকা উনি প্রকৃত বিনিয়োগ করেছেন। এবং বলা আছে যে সর্বোচ্চ বিনিয়োগ তার যে মোট বেতন খাতে যে তার মোট যে আয় ছিল, সে উনি সর্বোচ্চ বিনিয়োগ দেখাতে পারবেন হচ্ছে মোট ওনার যে বেতন খাতে যে আয় ওটার 25% উনি এখানে সর্বোচ্চ বিনিয়োগ দেখাতে পারবেন। তো আমরা এখানে যেটা ওনার প্রকৃত বিনিয়োগ সেটা আমরা পেয়ে গেলাম। প্রকৃত বিনিয়োগ হচ্ছে 1,92,600 টাকা। তো এই প্রকৃত বিনিয়োগ 1,92,600 টাকা আমরা পেয়ে গেছি। তো এখানে আরেকটা কথা আছে যে উনি তার মোট আয়ের 25% পর্যন্ত বিনিয়োগ দেখাতে পারবেন। তো উনি আমরা এটাও ক্যালকুলেশন করা দরকার যে উনি মোট আয়ের কত পার্সেন্ট বিনিয়োগ হিসেবে দেখাচ্ছেন। তো আমরা তার মোট আয় হচ্ছে 6,67,000 টাকা ওনার মোট আয়। এটার 25% উনি বিনিয়োগ দেখাতে পারবেন। তো 6,67,000 টাকার ওনার মোট আয়, তো এটার 25% যদি উনি বিনিয়োগ দেখায় তো 1,66,760 টাকা উনি দেখাতে পারবেন হচ্ছে 1,66,760 টাকা। তো এটা আমরা এখানে লিখি। তো ওনার প্রকৃত এটা বাইরে লেখা যাবে না, এটা আগে ভিতরে লিখবো আমরা। 1,92,600 টাকা এটা ভিতরে লিখলাম, 92,600 টাকা। এবং এখানে উনি সর্বোচ্চ বিনিয়োগ দেখাতে পারবেন মোট আয়ের 25%। তো তার মোট আয় হচ্ছে 6,67,000 টাকা, এর 25% আসতেছে হচ্ছে 1,66,760 টাকা, 1,66,760 টাকা। এবং সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত উনি বিনিয়োগ দেখাতে পারবেন। তো এখানে এই তিনটার ভিতরে 1,50,000, 1,66,000 এবং 1,92,600 এই তিনটার ভিতরে যেটা সবচেয়ে ছোট ওটার উপরেই উনি কর রেয়াত পাবেন। তো আমরা এখানে সহজ নিয়ম হচ্ছে ওনার বিনিয়োগ মোট আয়ের 25%কে কখনোই অতিক্রম করবে না। তো সেই কারণেই এটা সবসময় খেয়াল রাখতে হবে যে ওনার বিনিয়োগটা মোট আয়ের 25%-এর বেশি কিনা। যদি মোট আয়ের 25%-এর বেশি না হয়, যদি 25%-এর কম হইতো এটা প্রকৃত বিনিয়োগটা, ওটার উপরে কর রেয়াত পাইতো। কিন্তু যেহেতু দেখা গেছে যে তার মোট আয়ের 25% 1,66,000 টাকা এবং প্রকৃত বিনিয়োগ হচ্ছে তার 1,92,600 টাকা, সেহেতু প্রকৃত বিনিয়োগটা তার মোট আয়ের 25%-এর থেকে বেশি হয়ে গেছে। তো সেই কারণে ওনার এখানে এমনি নিয়ম হচ্ছে এই তিনটা থেকে যেটা ছোট, আবার এমনিতেও টেকনিক্যালি হচ্ছে মোট আয়ের 25%, এর বেশি যাবে না। তো সেই কারণে তার এখানে অনুমোদিত বিনিয়োগ হবে হচ্ছে 1,66,760 টাকা। তো 1,66,760 টাকার উপরে উনি কর রেয়াত পাবেন। তো 1,66,760 টাকার উপরে উনি কর রেয়াত পাবেন। তো এটাই হচ্ছে তার বিনিয়োগ ভাতা কর রেয়াতের জন্য অনুমোদিত। তো আসো আমরা এখন কর দায় কিভাবে নির্ণয় করা যায় সেটাতে চলে যায়। এখন হচ্ছে থার্ড স্টেজ আমাদের, এটা হচ্ছে সেকেন্ড ছিল আমাদের, থার্ড স্টেজে কর দায় কিভাবে নির্ণয় করা যায় সেটাতে চলে যায়। এটা খুব সহজ। আমাদের যদি বিনিয়োগ ভাতাটা নির্ণয় হয়ে যায় যে আমি কত টাকা বিনিয়োগ করছি বা কত টাকা আমার বিনিয়োগ হয়েছে, এটা যদি আমি দেখাই দিতে পারি, এরপরে বাকিগুলো সব সহজ। তো প্রথম যেটা আছে, আমরা কর দায় নির্ণয় করতে গেলে প্রথমে হচ্ছে আমরা মোট আয়ের, আমরা জানি যদি সে ব্যক্তিগত করদাতা হয়, পুরুষ হয়, 2,50,000 টাকা পর্যন্ত এখানে কর হার 0। তো এরপরে যেহেতু তার 6,67,000 টাকা তার মোট আয়, তাহলে এখানে তার যেটা এখানে 2,50,000 টাকা বাদ দিলে, এখানে 6,67,000 থেকে 2,50,000 টাকা বাদ দিলে, 2,50,000 টাকা যদি আমি বাদ দিই, তাহলে এইখানে থাকবে হচ্ছে 4,17,000 টাকা। তো আমরা জানি যে উনি 2,50,000 টাকার পরে অবশিষ্ট যে আয় আছে এইটার 4 লাখ পর্যন্ত উনি 10% হারে কর দিবেন।
তো ওনার যেহেতু 4,17,000 টাকা অবশিষ্ট আয় আছে, সেহেতু উনি 4 লাখ টাকা পর্যন্ত 10% হারে 40,000 টাকা উনি কর দিবেন। এর পরবর্তী উনার আছে, আমরা যখন 4 লাখ টাকা উপরে 10% কর দেখাই দিলাম, এর পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত আমরা জানি 15% হারে কর দিতে হবে। তো এটার উপরে উনারে কর দিতে হবে হচ্ছে 17,000 টাকার উপরে 15% হারে। তো অবশিষ্ট পরবর্তী 17,000 টাকার উপরে কর দিবেন হচ্ছে 15% হারে, সেটা হচ্ছে 2,0550 টাকা। তো উনার মোট কর দায় এই দুইটা যোগ করলে আসে 42,550 টাকা। তো এরপরে হচ্ছে আমরা বিনিয়োগ ভাতার উপর কর রেয়াত যেটা, সেটা আমরা এখন এটা ক্যালকুলেশন করব। উনার বিনিয়োগ, অনুমোদিত বিনিয়োগ আমরা বের করলাম একটু আগে 1,66,760। এই অনুমোদিত বিনিয়োগ যেটা আছে এইটার উপরে উনি 1,66,760 টাকার 15% উনি কর রেয়াত পাবে। তো এটার 15% আমরা বের করলাম, এটার 15% আসতেছে হচ্ছে এইটার 15% উনি কর রেয়াত পাবে। তো এটার 15% আসতেছে হচ্ছে 25,015 টাকা, 25,015 টাকা 50 পয়সা, 25,015 টাকা, সরি 25,012 টাকা 50 পয়সা। তো 25,012 টাকা 15 পয়সা, এটা হচ্ছে ওনার বিনিয়োগ ভাতার উপরে কর রেয়াত। তো এটা থেকে এটা যদি আমি বিয়োগ করে দেই 42,550 টাকা, এর থেকে 25,012 টাকা 50 পয়সা যদি বিয়োগ যায়, তাহলে নিট কর দায় তার আসে হচ্ছে 17,537 টাকা 50 পয়সা। তো এটা হচ্ছে তার নিট কর দায়। হ্যাঁ, তো এই কর দায়ের, এটাই কর দায়। কিন্তু এখানে আরেকটা কথা অঙ্কে বলা আছে যে উনি উৎসে কর কাটিয়েছেন 1,000 করে, যেহেতু উনার প্রত্যেক বছরই কর দিতে হয়, তো সেই কারণে উনি অগ্রিম ভাবেই প্রত্যেক মাসে মাসে 1,000 টাকা করে কর কাটিয়েছেন। তো আমরা এখানে উৎসে কর 1,000 টাকা করে 12 মাসে তার 12,000 টাকা উৎসে কর কর্তন করেছেন উনি। তো এই 12,000 টাকা আমি যদি তার নিট কর দায় যেটা ছিল 17,537 টাকা, এটা থেকে বিয়োগ দেই, তাহলে আমার আসবে হচ্ছে 5,537 টাকা 50 পয়সা। এই 5,537 টাকা 50 পয়সা এটাই হচ্ছে তার নিট প্রদেয় কর দায়, যেটা সে তার নির্দিষ্ট কর অঞ্চলে ভাউচার কেটে সে জমা দিবে। তো এই হচ্ছে আমাদের পুরো অঙ্ক, যেভাবে আমরা যে কোনো একজন করদাতার নিট কর দায় বের করতে পারি। তো কর দায় বের করতে গেলে আমাকে করতে হবে হচ্ছে, আমাকে প্রথমে নিট কর দায় যেটা আছে, মোট কর দায় যেটা আছে এটা বের করতে হবে। মোট কর দায় বের হয়ে গেলে এটা থেকে আমার, সে যদি কোনো বিনিয়োগ করে থাকে সেই বিনিয়োগ ভাতার উপরে যে সে কর রেয়াত পাবে সেটা 15% হারে এটা তার মোট কর দায় থেকে বাদ দিতে হবে, তাহলে আসবে তার নিট কর দায়। এবং এই নিট কর দায় থেকে তার যদি উৎসে কর কাটানো থাকে তাহলে সেই উৎসে করটা এটা বাদ দিতে হবে। যদি উৎসে কর বাদ যায় বা অগ্রিম কর যদি সে দিয়ে থাকে সেটা যদি বাদ যায়, তার নিট প্রদেয় কর দায় যেটা আছে সেটা বের হয়ে যাবে, যেটা মূলত তাকে ওই বছরে আয়কর মেলাতে অথবা নির্দিষ্ট কর অঞ্চলে কর অফিসে তাকে আয়কর রিটার্নের সময় খরচ হিসাবে এই টাকাটা তাকে ভাউচার কেটে অথবা ব্যাংকের চেক কেটে এটা জমা দিতে হবে। তো এই হচ্ছে আমাদের একজন ব্যক্তিগত করদাতার কর দায় কিভাবে নির্ণয় করা যায় সেটার অঙ্ক। ধন্যবাদ সবাইকে।